তো আমরা কবিতা আলোচনা করছিলাম প্রি টেস্ট সামনে রেখে। 4টা কবিতা ছিল আমাদের প্রি টেস্টের পাঠ্য। তার ভিতরে সেই অস্ত্র গতদিন পাঠ করেছি, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটাও শেষ হয়েছে। আজকে আমরা আল মাহমুদের লোক লোকান্তর ধরেছিলাম, মূল বিষয়বস্তুটা বলেছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। আল মাহমুদ রচিত লোক লোকান্তর কবিতার বিষয়বস্তুটা কি ছিল গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, দেখি তোমরা বলতে পারবে। পুরাটা আলোচনা হয়েছিল কিনা আমার মনে নাই। ওই যে একটা পাখির কথা বলছিলেন, যে একটা পাখি থাকে, তার ওটা বলো, তুমি যতটুকু মনে আছে ততটুকুই বলো। ম্যাডাম একটা পাখির বর্ণনা উনি দিছেন যে এই পাখিটার মানে খুব অদ্ভুত, এটার গায়ের রং সাদা, এটার কি পা গুলা কি লাল রঙের ছিল কিনা, সবুজ পা লাল রঙের নখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ পা লাল রং। হচ্ছে চন্দনের ডালে বসে আছে, পানের বরজের ভিতরে, তার মাথার উপরে পান পাতা এবং পায়ের নিচে পান পাতার দোল খাচ্ছে হাওয়ায়, আর পাখিটার ঠোঁট চন্দনে মাখামাখি। তোমরা জানো চন্দন গাছ হচ্ছে আমাদের যে সুগন্ধি লবঙ্গ আছে, রান্নার কাজে ব্যবহার করি, সেই চন্দন গাছের ফুল হচ্ছে লবঙ্গ। তো ফুল যখন ফোটে সেখানে পরাগায়ন হয়, তোমরা জানো, সেই পরাগে ঠোঁটটি মাখামাখি। এটা সিম্বলিকটা হয়তো মনে নাই, তোমরা সবাই শোনো। সিম্বলিক হচ্ছে এটা কবির চেতনার যে জগৎ, কবির যে কাব্য জগৎ, সেটাকে তিনি একটি পাখির রূপে দেখেছেন। কথা বলছিলেন যে এই কবি বলছিলেন যে যে এই পাখিটা যেরকম গর্বিত, সেরকম আমিও আমার নিজের কর্ম নিয়ে গর্বিত, এরকম একটা কথা ছিল। পাখির অদ্ভুত মোহময় সৌন্দর্যে কবি মোহিত হয়ে আছেন। মানে এই পাখি সৌন্দর্যটা কিছুই না, কবির সৃষ্টি জগৎটাকে তিনি রূপকে দেখেছেন। যেমন সোনার ধান সোনার তরী, রবীন্দ্রনাথ তার সৃষ্টি জগৎকে সোনার ধানের রূপকে দেখেছেন, এরকম আর কি বুঝে নিতে হবে। তাহলে এর ভিতরে এই পাখি, তিনি তার সৃষ্টি জগতের দিকে, প্রতিটা মানুষেরই তার সৃষ্টির প্রতি একটা মায়া থাকে, একটা আকর্ষণ থাকে, প্রচন্ড আকর্ষণ। মানুষের দুটো সত্তার কথা তোমাদের বলেছিলাম, একটা প্রাত্যহিক বাস্তব সত্তা, আর একটা হচ্ছে তার মনোজগৎ, একটা আদর্শিক সত্তা। তো এই আদর্শিক সত্তায় কবি কাব্য রচনা করেন এবং সেখানেই তিনি অনবরতই নতুন কিছু সৃষ্টিতে বিভোর থাকেন। তো সেক্ষেত্রে মানুষ তো ক্ষুধা দুঃখ দারিদ্র নিয়েই মানুষ, সবকিছু মিলিয়ে। তো সেখানে শুধু তার সৃষ্টি জগৎ নিয়ে বিভোর থাকলে চলবে না, তার সমাজ আছে, পরিবার আছে, এখানে দুঃখ যন্ত্রণা আনন্দ বেদনা আছে। তো এখানে তিনি বলছেন যে এই সৃষ্টির জগতে যে মাঝে মাঝে আমি হিমশিম খেয়ে যাই, খেয়েই হারিয়ে ফেলি, আহত বোধ করি, কারণ সৃষ্টি বিঘ্নিত হয়। এতে আমার প্রাত্যহিক সত্তা আমার সৃষ্টি জগৎকে বিঘ্নিত করে। তারপরেও আমি দেখেছি যে কবিরই জয় হয়েছে, কবিতারই জয় হয়েছে, কবি এখানে সার্থক। এই নিজের এই ভাবটা তিনি প্রকৃতি বর্ণনার ভিতর দিয়ে প্রকাশ করেছেন। এবং এখানে পাখির যে কাটা সুপারির মতো চোখ, তার যে সবুজ রঙের পা, তার যে অসম্ভব সৌন্দর্য, তাকাতে পারছে না কবি পাখির এই সৌন্দর্য দেখে, সবই কবির কাব্য জগৎ, যা লোক লোকান্তরের ভিতর দিয়ে কবির এই সৃষ্টি জগৎটি বহমান। মানুষ নশ্বর, সে পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারে না, কিন্তু কবির কাব্য অবিনশ্বর, যুগ থেকে যুগ, কাল থেকে কালান্তরে সেটা বহমান, এক যুগ থেকে আর এক যুগে সেটা গ্রহণযোগ্য হয়, কাব্য থেকে যায়, সৃষ্টি সম্ভার থেকে যায় মানুষ, কিন্তু স্রষ্টা যিনি সৃষ্টি করেন তিনি কিন্তু থাকেন না। এটাই হলো এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে এখন কবিতার মূল ভাগ। এই বছরই মারা গেলেন না? কোন কবিতাটা? এটা লোক লোকান্তর, আল মাহমুদ রচিত লোক, ছোট একটা সনেট কবিতা। এখন কবি পরিচিতি থেকে তোমাদের গতানুগতিক একটা প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে, এমসিকিউ প্রশ্ন। আমি বলেছি যে 5টা বিষয় আছে, ভাগ করে পড়াই তোমাদের, 5টা বিষয় থেকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো জায়গা থেকে একটা প্রশ্ন ফাইনালে। কিন্তু আমাদের পড়ার সময় আমাদের 5টা বিষয় থেকেই আমরা সব খুঁটিয়ে পড়বো, সেটা আমাদের জানার জন্য পড়া, সেখানে আমরা শিক্ষার্থী। তাহলে কবির জন্ম মৃত্যু সালটা 1936 থেকে নিয়ে উনি মারা যান হচ্ছে 1919 সালে।
এটা মনে রাখতে হবে। 1936, 1919, ম্যাডাম এটা 2019। 2019, 2019 বাবা। এখন তিনি জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌরাইল গ্রামে। হয়তো গ্রামটা আমার মার আসবে না, দেশের বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ম্যাডাম। বাবা আমাদের কথার নানা ভিতরে বাড়ি। কথা বললাম না, তুমি পারমিশন নিয়ে তারপরে বলো। ব্রাহ্মণবাড়িয়া জেলার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় তিনি জন্মগ্রহণ করেন মৌরালি গ্রামে। তো গ্রামটা অনেক সময় না আসলেও যে ডিস্ট্রিক্টটা কবির মনে রাখবা এমসিকিউ প্রশ্নের জন্য। তিনি সম্পাদক ছিলেন একটি পত্রিকার। কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। কবির কাব্যের বৈশিষ্ট্য কি? দেখো, আমরা গ্রাম্য জীবন, পানের বরজ, পাখি, চন্দন, কাঠের বর্ণনা, তার মানে প্রকৃতি আর গ্রাম্য জীবন, এর আরো অন্যান্য কাব্য আছে, এটাই তার কাব্যের বৈশিষ্ট্য। কাব্যগ্রন্থগুলো কি? এটা আমি 4টা গ্রন্থের নাম বলি, আরো অপ্রধান 9টি গ্রন্থ আছে এখানে তোমাদের পাঠ্য বইয়ে বলা হয়েছে। গ্রন্থগুলোর নাম মনে রাখবা, এটা সারা জীবনের জন্য দরকার। লোকান্তর হচ্ছে তার আমাদের পাঠ্য কবিতা, এই গ্রন্থ থেকেই চয়ন করা হয়েছে, উৎস কাব্য আর কি। কালের কলস আরেকটি কাব্যগ্রন্থ, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, আরো 9টা আছে এখানে বর্ণনা দেওয়া আছে। তোমরা অবশ্যই আজকে এটা হোমওয়ার্ক হিসেবে পড়ে নিবে। তার ছোট গল্প খুব বেশি নেই। পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক, এগুলো ছোট গল্প গ্রন্থ। উপন্যাসও লিখেছেন তিনি কয়েকটি, তার মানে সব শাখাতেই তিনি বিচরণ করেছেন। ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে, এই 4টি তার রচিত উপন্যাস। এরপরে আমরা কবি সম্পর্কে আমরা জানলাম। এখন কবিতা ম্যাম তিনি কি বেঁচে আছেন? না বাবা, 1919 সালে, সরি 2019 সালে মারা গিয়েছেন বললাম। জন্ম মৃত্যু 36, 2019, এভাবে যুগ বিভাগটা করে নিবা। 1936 মানেই হচ্ছে ব্রিটিশ পিরিয়ড। তো 47-এ উনি বুদ্ধি হয়েছে, অবশ্যই দেখতে হবে যে উনি কয়টা যুগ পেয়েছেন। তাহলে দেশ বিভাগ পেয়েছেন, পাকিস্তান শাসন পেয়েছেন, স্বৈর শাসন 25 বছর পেয়েছেন। এরপরে তিনি 71 সাল গিয়েছে এনে, তারপরে 2019 সালে তিনি মারা গিয়েছেন, এই গত বছর মারা গিয়েছেন। এটা এইভাবে ভাগ করে মনে রাখার জন্য। আচ্ছা, কবিতা আমরা গতদিন কি কবিতা পাঠ করেছিলাম? রুবায়াত, এখন কথা বলবো। রুবায়াত আবার রাগগুলো পড়া হয়েছিল তো ম্যাডাম, এই যে নুরুল দিনের সারা জীবন তো পড়াইলেন যেটা। নুরুল দিনের পড়িয়েছি, লোকান্তরটা বলো। কবিতা পাঠ করেছিলাম কিনা? হ্যাঁ ম্যাডাম, কবিতা তো পড়াইছিলেন, লোকান্তরটা শুরু করছিলেন, আর নুরুল দিনটা ওই দিন করা হয়েছিল। হ্যাঁ, এই যে লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি, আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়, পড়িয়েছিলাম, মনে আছে? মাত্র শুরু করছিলেন আর কি, তারপর ক্লাস শেষ হয়ে গেছিল, আর আচ্ছা, আগানো হয়নি। তাহলে আমি আবার একটু কবিতাটা পড়ি, কারণ কবিতার মর্ম উপলব্ধি করা, কবিতাটা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি এর থেকে তো আমরা ভেঙে ভেঙে বিষয়টা বের করে নিয়ে আসব। মানে আমাদের কাজ হচ্ছে সমালোচনা, ডাক্তারের মতো। আমরা কিন্তু এই কবিতায় যতটা না আনন্দ পাবো, ভেঙে ঘাটাঘাটি করে ছুরি কাঁচি দিয়ে কেটে বের করে নিয়ে আসতে হবে কবি কি বলতে চেয়েছেন তার এই কবিতার ভিতর দিয়ে। তাহলে আমরা সেক্ষেত্রে কবিতাটা একটু পড়ে নিলেই, মানে দেহটা না দেখলে দেহের ভিতরে তো ঢোকা যাবে না, তাই তো? মানে এমনিতেই সমালোচনা করতে গেলে কিন্তু কবিতার আর কোনো আনন্দ পাওয়া সম্ভব হয় না, কিন্তু আমাদের কাজটাই হলো এই যে সমালোচকের মতো এটাকে ছুরিকাঠি দিয়ে ফালা করে বের করে নিয়ে আসতে হবে। কারণ আমরা শিক্ষার্থী এবং পরীক্ষার্থী। আনন্দের জন্য অবশ্যই অবসর সময় বেছে নিতে হবে এবং আবৃত্তি করবা শুধুই আনন্দ পাওয়ার জন্য, তখন দেখবা কবিতাটা আবার অন্যরকম লাগবে। তাহলে ওই যে প্রথম লাইন আমি বলেছি, তোমরা মনে রেখো, সবসময় এমসিকিউতে প্রথম চরণ শেষ চরণ কি? তাহলে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, এটা কবিতার প্রথম চরণ।
সে কোথায় বসে আছে? সবুজ অরণ্যে এক চন্দনের ডালে, মাথার উপরে নিচে বনচারি বাতাসের তালে, দোলে বন্য পানলতা সুগন্ধ পরাগে মাখামাখি। আমার এখন মনে পড়ছে যে কবিতাটা আমি পড়েছিলাম। তো এইভাবে পাখিটিরই বর্ণনা দিয়েছেন তিনি। তার সবুজ পা, তার তীব্র নখ হচ্ছে তীব্র লাল, আর তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল, চোখ যে রাখিতে নারী। তার মানে কবি সেই মোহময় কাব্য জগৎ। এরপরে তিনি বলেছেন যে মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। একজন কবির কাছে কিন্তু তাই যায়, তিনি যখন সৃষ্টি জগতে মেতে থাকেন তখন তার বাস্তব জীবন সম্পর্কে আর কোনো জ্ঞান থাকে না। তো একজন মানুষ, প্রাত্যহিক সত্তার একজন মানুষের যখন বাস্তববোধটা থাকে না, হারিয়ে ফেলেন তিনি, তার নেশার জগতেই তিনি বুঁদ হয়ে থাকেন, তার সৃষ্টির জগতে, তখন কিন্তু বাস্তবের সঙ্গে তার একটা সংঘর্ষ বাধে। তো তখন এটা তিনি বলেছেন যে এই বাস্তবের জ্ঞান যখন তিনি হারিয়ে ফেলেন তখন স্বাভাবিকভাবে তার সত্তা বাস্তবের সঙ্গে সংঘর্ষে আহত হয়। তারপরেও তিনি শেষের লাইনটা খেয়াল করো, যে আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়, দিন এত দেরিতে কেন। এটাই হচ্ছে কবিতা। তাহলে আমরা আর একটা কবিতা যেহেতু পাঠ করব, তাহলে এমসিকিউ প্রশ্নটা তোমাদের জন্য একটু পড়ি, আর শব্দার্থ পাঠ পরিচিতি অংশটা তোমরা আজকে একটু হোমওয়ার্ক হিসেবে ভালো করে পড়ে নিও। আর একটা কথা হচ্ছে, আমি গুগল ক্লাসরুমে তোমাদের এই যে বোর্ড প্রশ্ন ক্লাসে যেভাবে দিতাম 4টা কবিতারই প্রি টেস্টের, ওরকম গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন মানে 16, 17, 18, 19 প্রায় সবই 2 পৃষ্ঠায় কাভার হয়ে গেছে, মনে হয় 2-1টা বাদ থাকতে পারে। আমি বোর্ড প্রশ্নগুলো ওই আমার মাই কম্পিউটারে দিয়ে রেখেছি গুগল ক্লাসরুমে নেওয়ার জন্য। তোমরা যদি চাও ক্লাসরুমে দিব। এর আগে যেরকম সাজেশন দিয়েছি তোমরা দেখেছো কিনা জানি না, ব্যাকরণ 2 পৃষ্ঠা আছে আর নির্মিতি হচ্ছে 5 পৃষ্ঠা। আর ওখানে দুটো অতিরিক্ত শীট চলে গিয়েছে, গুগল ক্লাসরুমে যারা ঢুকেছো দেখবা, মানে রিপিট হয়ে গেছে, এবং আগের দেওয়া শীট একটা, ওই দুটো বাদ দিয়ে পড়ো তোমরা, তাই না? অভি কি ঢুকেছিলে গুগল ক্লাসরুমে প্রথম পত্রের সাজেশন দেখতে? দেখছি, পড়ছিও। হ্যাঁ, 2 পৃষ্ঠা বাড়তি আছে না বাবা, ওই দুটো আমি ডিলিট করতে পারি নাই, সরি, আমি তো অনেক কিছুই পারি না, তোমাদের থেকে শিখি। তো তোমরা ও দুটো বাদ দিয়ে পড়ো, তোমরা পৃষ্ঠা সংখ্যা দেখলেই বুঝতে পারবা, আর যে সিলেবাসের যে ধারাবাহিকতা ওটা দেখলেই বুঝতে পারবা যে কোন দুটো মানে অপ্রয়োজনীয়। আচ্ছা, তাহলে আমি বহু নির্বাচনী এটাও রেডি করে রেখেছি। তোমরা, আমি জানি তোমাদের কাছে গাইড বই আছে, বোর্ড প্রশ্নের জন্য আমার নোটি পড়তে হবে এমন কিছু না, আমি একটু গুছিয়ে তোমাদের দেই, যে অনেকেই হয়তো তখন গাইড বই কেনও নাই, আবার এখনো অনেকেই হয়তো একটা খারাপ পরিস্থিতিতে আছো, অনেকেই বই নিয়ে গ্রামের বাড়িতেও যেতে পারো না, এরকম কয়েকজন আমাকে বলেছে যে গাইড বই কিনতেও পারছি না, আনতেও পারিনি। তো তাদের জন্য আর কি দিয়ে দিব আমি, প্রয়োজনে তোমরা ব্যবহার করো। আর তোমরা যে কোনো গাইড বই, আমি বলেছি তোমাদের পাঞ্জাবিটা সবচেয়ে একটু নির্ভুল থাকে, ওই বোর্ড প্রশ্নগুলো ওখানে গুছানো পেয়ে যাবে। কিন্তু কখনোই বোর্ড প্রশ্ন আগে পড়তে যাও না, পাঠ্য বইটা পড়ার পরে। এখানে একটা প্রশ্ন আছে যে লোক লোকান্তর কবিতায় লোকান্তর শব্দটি কি অর্থে প্রকাশ পেয়েছে? তো এমনি আমরা জানি যে লোক লোকান্তর এক যুগ থেকে আর এক যুগ, এক কাল থেকে আর এক কাল। তো এখানে 4টা যে অপশন দেওয়া হয়েছিল সেখানে সৃষ্টি জগৎটা ছিল, আমি দেখলাম যে এটাই মানে কাছাকাছি সঠিক উত্তর। যেহেতু লোক লোকান্তরে কবির সৃষ্টি জগৎটা অবিনশ্বর ভাবে থেকে যাবে, কথাই তিনি বোঝাতে চেয়েছেন, সেক্ষেত্রে সৃষ্টি জগৎ। তিনি কোথায় চোখ রাখতে পারেন না? চোখ যে রাখিতে নারী, বন্য ঝোপের উপরে চোখ রাখতে পারেন না, এটা জ্ঞানমূলক প্রশ্ন। আচ্ছা, কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার, তার এক প্রবন্ধে বলেছিলেন। তাহলে এই যে কবি বনের পাখির মতো স্বভাব গান করার, এর সঙ্গে কোন কবিতার মিল আছে আমাদের পাঠ্য?
অবশ্যই এই যে পাখির সাথে বলা হয়েছে যেহেতু লোক লোকান্তর। লোক লোকান্তর কবিতায় পাখিটি কোথায় বসে থাকে, এটা আমি রুবায়াতকে প্রশ্ন করব। রুবায়াত পারবে? উম সে কি যেন একটা গাছের নাম বলছিলেন ম্যাডাম, গাছের নাম ভালো মনে থাকে না। কেউ গাছের নামটি বলতে পারবা? অভি, সামি? চন্দনের ডাল। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। লোক লোকান্তর কবিতায় আমি যেন স্তব্ধ হয়ে শুনি, সবচেয়ে শেষের দ্বিতীয় চরণ আর কি, শেষ চরণের আগের চরণ। তাহলে আমি কি শুনি স্তব্ধ হয়ে? একটু আগে বললাম শেষ চরণ কোনটি, কবিতার আসন্ন বিজয়। ঠিক আছে, কবি শেষে কি বলেছেন যে কবিরই জয় হয়েছে, কবিতারই জয় হয়েছে। যতই প্রাত্যহিক সত্তায় সংঘর্ষ লাগুক, বাস্তব সত্তায় সংঘর্ষ লাগুক, কিন্তু শেষ পর্যন্ত কবিরই জয় হয়, তা নাহলে তো তিনি কবি হতে পারেন না। তাহলে কবিতার আসন্ন বিজয়, ওই শেষ চরণটা। কবির চেতনারূপ পাখির রংটি কি? সাদা। সাদা রং, হ্যাঁ, এই তো মনে আছে। কয়েকটা উদ্দীপক দিয়ে শেষের দিকের প্রশ্নগুলো নিয়েছি। উদ্দীপকটি এখন পড়লে আমার কাছে খুব ঝামেলা লাগবে, আমি এমনি প্রশ্নগুলোই পড়ি, সাধারণ বহু নির্বাচনী গুলোই পড়ি। লোক লোকান্তর কবির কি ধরনের কবিতা? ঐকতানের কাছাকাছি কিন্তু। হ্যাঁ বলো বাবা। আত্মপরিচয়মূলক। ঐকতান হচ্ছে আত্মসমালোচনামূলক রবীন্দ্রনাথের, আর লোক লোকান্তর আত্মপরিচয়, নিজের আত্মপরিচয়মূলক কবিতা, এটা মনে রাখবা। আত্মপরিচয়ের সাথে 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 আবার বিচ্ছিন্নতা বোধ কবির, মানে প্রাত্যহিক সত্তা থেকে যে তিনি বিচ্ছিন্ন থাকেন কাব্য চর্চা করতে, যে এটা যদি অপশনে থাকে তাহলে দিয়ে দিবা, এটা বোর্ড প্রশ্ন আসছে। তাহলে এই ধরনেরই বোর্ড প্রশ্ন আসে, আর অনেক প্রশ্ন আসছে উদ্দীপক লোক লোকান্তরে। এখন আর উদ্দীপক দিয়ে পাঠ করবো না, তোমরা একটু গাইড বই থেকে বোর্ড প্রশ্নগুলোর ধরনগুলো দেখে নিও। আর বিষয়বস্তুটা যদি বুঝে থাকো তাহলে যে কোনো বোর্ড প্রশ্ন পড়লেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বিষয়বস্তু না বুঝলে আর বোর্ড প্রশ্ন কঠিন লাগবে, যে কোনো প্রশ্নই কঠিন লাগবে। তাহলে এই হচ্ছে লোক লোকান্তর। এখন আমাদের সময় আছে আরো 20 মিনিট, সমস্যা নাই, আমরা আরেকটি কবিতায় চলে যাই। এই কবিতাটি হচ্ছে, আমরা এর পাঠগুলো আমাদের ছোট সময় স্কুল মাধ্যমিকে এবং কলেজ পর্যায়ে এই মনে হয় প্রথম পাঠ করছি। দিলোয়ার নামে একজন কবি, বাংলা সাহিত্যের। তিনি কবি হিসাবে শক্তিশালী একজন কবি। তার কবিতার যে বিষয়বস্তু, কবি তো অনেকেই থাকেন তাই না, কবিতা রচনা বাঙালি জাতি খুব সহজেই কবি হয়ে যায়, কিন্তু এই দিলোয়ার একজন ব্যতিক্রমী কবি। আমরা একে বলতে পারি, এর নামই দেওয়া হয়েছে গণমানুষের কবি। তো এর সময়কালটা হচ্ছে, তিনি লিখেছেন আমাদের যে পাঠ্য কবিতাটি রক্তে আমার অনাদি অস্থি, কবিতাটির নাম রক্তে আমার অনাদি অস্থি। অনাদি বলতে বোঝাচ্ছে যে একেবারে আদিকাল থেকে যেটা হয়ে আসছে। অস্থি মানে আমরা জানি হাড়, তার রক্ত যেটা সেটাও আমরা জানি যে আমাদের দেহে প্রবাহিত হয়, একটা সচল আর একটা স্থির। তাহলে এই রক্ত আর অস্থির কথা বলছে। তাহলে এই রক্ত অস্থি আমরা কোথা থেকে পেয়েছি? এখানে মানব দেহ গঠনের যে একটা বিবর্তন সেটা চলে আসছে, মানে আদিকাল থেকে আমি বহন করছি। কি বহন করছি? অস্থি এবং রক্ত। সেটা কোথা থেকে পেয়েছি? এটা আমার পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি। আমার যে ঐতিহ্য, আমার যে সংস্কৃতি, সেটা আমার রক্তে এবং অস্থিতে আমি বহন করে আসছি। যেহেতু তিনি গণমানুষের কবি, সেহেতু আমরা বলতে পারি যে এই মানুষ, আমরা জানি, তোমাদের মনে আছে কিনা জানি না, ওই যে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার সঙ্গে কিছুটা মিলে যায় আর কি, যে একসময় এই সাগর দহিতা বলা হয় বাংলাদেশকে, যা বদ্বীপ ভূমি একসময় সাগর গর্ভে ছিল, সেটা একসময় ভেসে ওঠে এবং এর মাটিটি অনেক উর্বর হয়। এই যে পৃথিবীতে যে
মানবের যে বিবর্তন, সেখানে তোমরা জানো যে প্রথমে ছিল ফলমূল সংগ্রহের যুগ, তারপরে যাযাবর যুগ। ফলমূল সংগ্রহ করে মানুষ যেখানে থাকতো আশেপাশে খেয়ে জীবন ধারণ করেছে। এরপরে যাযাবর যুগ কখন হলো, যে যেখানে এটা কৃষি যুগের আগের পর্বটা আর কি, যাযাবর যুগ, যে পশু শিকার করা, ফলমূল সংগ্রহ করা। এই যুগটা মানুষ যেখানে পশু খাদ্য আছে সেখানে বসতি শুরু করলো। যেখানে ফলমূল একেবারে আদি পর্যায়ে, তো শুধু ফলমূল দিয়ে তো জীবন ধারণ হয় না, পশু হত্যা করে জীবিকা নির্বাহ করা। তো এই পশু লালন পালন করা শিখলো মানুষের পরে। তারপরে পশু লালন পালন বুদ্ধির বিবর্তন আর কি, যে পশু লালন পালন করলে সেখান থেকেই তো আমরা খাদ্যটা পাচ্ছি। তাহলে পশু লালন পালন করতে গেলে তৃণভূমি দরকার। তাহলে যেখানে ভালো পশু খাদ্য আছে সেখানেই মানুষ তাঁবুটা নিয়ে বসতি স্থাপন করলো। তাহলে এই যে যাযাবর যুগের অবসান ঘটলো। যাযাবর যুগেরই এক পর্যায়ে পশু এবং কৃষি যুগের সূচনা হলো। তোমরা জানো যে এর পরের যুগই হচ্ছে যাযাবর যুগের সমাপ্তি, মানে যেখানে মানুষ স্থিরভাবে বসবাস শুরু করলো। বন থেকে বীজ নিয়ে এসে মহিলাদের হাতে কৃষির সূচনা। তোমরা জানো যে আশেপাশে বীজ দেখলো যে জন্মেছে, তখনই সেটা সংরক্ষণ করে পরের বছর আবার ছিটিয়ে দিল, আবার ছিটিয়ে দিল, এভাবে কৃষি যুগের সূচনা, উত্থান হলো। তো কৃষির সঙ্গে আবার উর্বর মাটির একটা সম্পর্ক আছে, যে কোন মাটিতে লাগালে বেশি ফলন পাওয়া যাবে। তো এই যে এই ভূমির খোঁজে কিন্তু একসময় পাহাড় পর্বত ডিঙিয়ে আমাদের পূর্বপুরুষ বঙ্গভূমিতে এসে বসবাস শুরু করলো। সেখানে তো অস্ট্রিক দ্রাবিড় নামক একটা শ্রেণী বাস করতো, আমরা জানি। তো তারাও কিন্তু এখান থেকে মাটি খুঁড়ে উদ্ভব হয়নি, কোথাও থেকে এসেছিল। ওই যে যেটা আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবি বলেছেন যে আমাদের পূর্বপুরুষেরা বহু দূর থেকে এসে এই বদ্বীপ ভূমিতে জঙ্গল পাহাড় পর্বত পার হয়ে এই উর্বর ভূমিতে বসবাস শুরু করেছিলেন অনেক কষ্ট করে। তারা ভূমিদাস ছিলেন, কৃষিজীবী ছিলেন, দাসী ছিলেন। কৃষিজীবী তো আরো পরে হয়েছেন আর কি। তো এই যে এই জিনিসটা এই গণমানুষের কবি দিলওয়ারের কবিতায় উঠে এসেছে, যে বাংলাদেশের যে গঙ্গা যমুনা বহমান সুরমা কর্ণফুলী নদী মেঘনা, এখানে 6টি নদীর কথা তিনি উল্লেখ করেছেন। যে নদী বিধৌত এই বঙ্গভূমিতে আদিকাল থেকে আমাদের পূর্বপুরুষেরা এখানে বাস করেছেন, এবং আমার যে শোণিত আর অস্থি সেখানেও সেই পূর্বপুরুষের রক্তই বহমান, আমি বহন করছি। কিন্তু সেই পূর্বপুরুষের যে ঐতিহ্য আমি বহন করছি, আমার যে জনগোষ্ঠী প্রান্তিক মানুষ, এই কবিতায় তিনি বলেছেন গণমানুষের কবি আমি, গণমানুষের তুলি। কবি নিজেকে গণমানুষের তুলি হিসেবে, একজন চিত্রশিল্পী যেমন তুলি দিয়ে ছবি ফুটিয়ে তুলে তার মনের কথা ব্যক্ত করেন, কবি নিজেকে তুলি হিসাবে দেখেছেন। গণমানুষের তুলি মানে সেই প্রান্তিক জনতা, রবীন্দ্রনাথের কৃষক জেলে চামার, এদের কথা বলেছেন যে সেই গণমানুষের তুলি আমি, এবং তাদের কথা বলার জন্য আমি কলম ধরেছি। এবং আমাদের যে নদী বিধৌত যে বঙ্গভূমি, এর একটা ইতিহাস আছে, এর একটা ঐতিহ্য আছে। যুগ যুগ ধরে বিদেশি শোষক দ্বারা আমরা শোষিত হয়েছি, শাসিত এবং শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, এবং তাদের কথা বলার জন্যে আমি কলম ধরেছি। আমি সেই গণমানুষের কবি। এবং আমাদেরও যে একটা শক্তি আছে, বিদেশিরা আমাদের শোষণ করেছে যুগ যুগ ধরেই ঠিকই, কিন্তু বাইরের শত্রুরা জানে না যে আমাদেরও একটা শক্তি আছে, এবং প্রাণের জাহাজ হিসেবে দেখেছেন তিনি প্রাণ শক্তি। তো সেই শক্তির বলেই আমরা বিদেশিদের বারবার হটিয়ে দিয়েছি, এবং সেটা যারা আমাদেরকে আক্রমণ করে, শাসন শোষণ করতে আসে, তারা জানে না যে এখানে তারা বেশি দিন টিকতে পারবে না। তো কবিতার শেষ লাইনটি তিনি এভাবেই শেষ করেছেন। এই হচ্ছে মূল বিষয়টি। কবিতা একটুখানি পড়লে তোমাদের ভালো লাগবে, ছোট ছোট ওই যে সেই অস্ত্র কবিতার মতো একদম ছোট ছোট চরণ। দেখো গণমানুষের কথা কত সুন্দরভাবে তিনি বলেছেন, যে কবির আমরা অনেকে নামও জানি না, আমাদের একদম আধুনিক কবি।
এনার সময়কাল হচ্ছে 1937, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে 2013 সালে, মানে একবিংশ শতাব্দীতে এই কবিগুলোর মৃত্যু হয়েছে। রোহান, এত দেরি করে কেন বাবা? তোমাদের আজকে উপস্থিতি এত কম কেন? মাত্র 12 জনকে নিয়ে আমি ক্লাস করছি নাকি? আমি তো হ্যাঁ? শুরু থেকেই আছি। না, তুমি তো আছো বাবা। স্বামী চলে গিয়েছো? না ম্যাম, মাঝখানে একটু নেট সমস্যা ছিল তো এই কারণে। আচ্ছা, এখন আমার তো মনে হয় বাংলা ভার্সনে সবাই আসছে, তাই না? কোনো তো ভুল হওয়ার কথা না। তো তোমাদের উপস্থিতি আজকে এত কম কেন বাংলা ক্লাসে? ম্যাম, বিজনেসের ঈদের কারণে অনেকে দেশে চলে যেতেছে তো এই কারণে এরকম। ম্যাডাম আজকে আমরা একটা পরীক্ষা দিয়েছি তো, ফিজিক্স পরীক্ষা, অনেকে ওই পরীক্ষার পরে আর ক্লাস করে নাই। ও আচ্ছা, পরীক্ষা ছিল, ডেমো পরীক্ষা না? আমিও তোমাদের কিন্তু 4টা কবিতা আজকে শেষ হয়ে গেল। আমি পরীক্ষা তোমাদের আমিও একটা নেব, একটু গুছিয়ে নিয়ে নেই। আমি তো তোমাদের এখনো পরীক্ষাটা নেই নাই, প্রথম পরীক্ষাটা ডিবি মিস নিয়েছিলাম। ঠিক আছে, পরীক্ষার তাহলে সিলেবাস মনোযোগ দিয়ে শোনো, আমি কবিতাটা পাঠ করি। কবি সম্পর্কে তোমাদের হোমওয়ার্ক দিলাম, আর কবিতাটা আমি পাঠ করি, দেখো ভালো লাগবে। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের কলিতে গলিত হেম। হেম মানে স্বর্ণ, তোমরা জানো, আমি ব্যাখ্যা করে দিব। তাহলে এখানে একবারেই 3টা নদীর নাম বললো। সুরমা কিন্তু কবির গ্রামের পাশের নদীর নাম। তিনি সিলেটে জন্মগ্রহণ করেন এবং ভাট্ট খোলা নামক গ্রামে জন্মগ্রহণ করেন, যেটা সুরমা নদীর দক্ষিণে সিলেটে, তোমরা যারা সিলেটে গিয়েছো। তো এখানে যমুনা, সুরমা আর পদ্মা 3টা নদী চলে আসছে। এরপরে তিনি আবার বলেছেন পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা কর্ণফুলী। গঙ্গা আমরা জানি যে পদ্মারই ওই পশ্চিমবঙ্গের অংশটুকুকে গঙ্গা বলে। তাহলে এখানে এমসিকিউ প্রশ্ন আসে, কয়টি নদীর নাম বলেছেন? 6টি নদীর নাম। নদীগুলো কি কি? পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা আর কর্ণফুলী। আরো নদী আছে বাংলাদেশে, এখানে 6টার কথা বলা আছে। তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুমি। ওই যে বলেছেন যে আমি গণমানুষের কথা বলতে আসছি, এভাবে যে আমি নিজেকে গণমানবের তুলি হিসেবে দেখেছি। কত বিচিত্র জীবনের রং, এটা দ্বিতীয় স্তবক। প্রথম স্তবক হয়ে গেছে, 4টা স্তবকে তিনি বলেছেন। চারদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। আমরা জানি যে জীবন কুসুমাস্তীর্ণ না, কণ্টকাকীর্ণ। জীবনে অনেক সমস্যা আছে, এটাই তিনি বলেছেন যে কত বিচিত্র জীবন, এবং এখানে নদী আছে, নদীর বাঁক আছে, কিন্তু এই বাঁকগুলো ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তার মানে জীবনে শোষণ আছে, বঞ্চনা আছে, মৃত্যু আছে, একেবারে সহজ সরল না জীবন। এখানে তিনি তৃতীয় স্তবকে বলতে চেয়েছেন যে রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর আমাদের সমুদ্রের কথা বলা হয়েছে, যেখান থেকে আমাদের এই বদ্বীপ ভূমিটা উদ্ভূত হয়েছে। বাংলাদেশকে সাগরের দুহিতা বলা হয়ে থাকে। ভয়াল ঘূর্ণিসে আমার ক্রোধ উপমা যে তার নেই। কিন্তু আমাদের একটা শক্তি আছে, সেটা ওই বঙ্গোপসাগরের ভয়াল ঘূর্ণির মতো সেই শক্তি, বঙ্গ জাতির সেই শক্তি, তার কোনো তুলনা নেই। এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে। আমাদের প্রান্তিক জনগণ সবার বুকেই কিন্তু এই শক্তিটা আছে, যেটা অনেকেই জানে না, অনেকেই আমাদেরকে ভুল বোঝে। যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। আমাদের যে মানব সম্পদ, সেই সম্পদ মানব মানুষ অনেক সময় আক্রান্ত হয়েছে। নরদানব বলতে কাদেরকে বোঝাচ্ছে? ওই যে যুগ যুগ ধরে যারা শোষিত শোষক শ্রেণী এদেশে এসেছে, সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে, তো তাদেরকে বলা হচ্ছে নরদানব। সেটা ব্রিটিশ হতে পারে, সেটা পাকিস্তানি, পশ্চিম পাকিস্তানের শোষক হতে, আবার সেটা এখনো থাকতে পারে, যদিও আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদেরকে যারা করবে সেই শোষককে মানব হিসাবে একজন করছে। এই করতে চেয়েছিল
হ্যাঁ, তারপরে আমাদের তারা শোষণ করবে কেন, এবং তাকে আমরা প্রতিহত করব, কারণ আমাদের প্রান্তিক জনগণের বুকের ভিতরেই আছে বঙ্গোপসাগরের সেই ভয়াল ঘূর্ণির মতো আমাদের একটা শক্তি আছে, যেটা জানে না, যারা শোষণ করতে আসে তারা জানে না, মনে করে এরা নিরীহ শান্ত বঙ্গ জাতি, ভীতু বাঙালি ভাত খায় আর এই ঘুমায়, তাহলে এদের ভিতরে কোনো শক্তি নেই, ভুল বুঝে তারা। শেষ স্তবক দেখো, চতুর্থ স্তবকে কি বলছেন, পদ্মা সুরমা মেঘনা যমুনা অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ। মানে আমরা যে আমাদের সেই পূর্বপুরুষের শক্তিটা আমাদের রক্তে অস্থিতে বহন করছি, এটা ওই যারা আমাদের শোষণ করতে আসে তারা আমাদেরকে বুঝতে পারে না, জানে না। ওই যে ভেতো বাঙালি হিসেবেই জানে যে এদেরকে শোষণ করা খুব সহজ, নরম মাটিতে এদের জন্ম, উর্বর ভূমি, খুব সহজেই বীজ ফেললেই ফসল উৎপাদন হয়, এরা মনে হয় ওরকমই। কিন্তু এত এত নরম আমাদের বুকের ভিতরে একটা শক্তি আছে, যেটা আমরা বঙ্গোপসাগরের ভয়াল ঘূর্ণির কাছ থেকে আমরা পেয়েছি। ওই শক্তিটা আমাদের সেই ঘূর্ণির মতোই শক্তিশালী। এটাই শেষ। ছোট্ট কবিতা, কিন্তু খুব জোরালো একটা বক্তব্য প্রকাশ করেছেন জাতির জন্য। এবং তিনি আসলেও তিনি গণমানুষের কবি ছিলেন, এবং তিনি সমাজের যে শ্রেণী বিভেদ এটাকে তিনি কখনো মেনে নিতে পারেননি, সব মানুষের সম অধিকারে বিশ্বাসী ছিলেন, এরকম একজন কবি ছিলেন। এখানে কিছু অপ্রচলিত শব্দ আছে, দেখো, হেম মানে সোনা, আমরা যেটাকে তদ্ভব খাঁটি বাংলা শব্দ সোনা, এটা সংস্কৃত শব্দ হচ্ছে স্বর্ণ, স্বর্ণ থেকে সোনা শব্দটি আসছে, আর এরই প্রতিশব্দ হচ্ছে হেম, সোনার একটা নাম। পলিতে গলিত হেম কি, এর যে পলি মাটি দেখবা কিছুটা লালচে রঙের, মনে হয় যে গলিত সোনা। কেন সোনার সাথে তুলনা করেছেন তিনি? আমরা জানি যে উর্বর ভূমি, খুব সহজে বীজ ফেললেই হয়ে যায়, তা সেই জন্যই স্বর্ণের সাথে তুলনা করেছেন। গণমানবের ব্যাখ্যা দেওয়া হয়েছে, আর কোনো তেমন কঠিন শব্দ নাই। আমি কবিতার নাম, কবিতার অর্থ ব্যাখ্যা করে দিয়েছি। এটা কবিতা রক্তে পাঠ পরিচিতি অংশ থেকে, যে এটা পাঠ্য কবিতার নাম কবিতা থেকে নেওয়া হয়েছে কবির। এটার ছন্দ সম্পর্কে বলা হয়েছে, কবিতাটি 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ। এটা একটা তথ্য যেটা পাঠ পরিচিতি অংশে আছে, এবং বোর্ড প্রশ্নেও এটা এসছে, আমি যখন বোর্ড প্রশ্ন আলোচনা করব তোমরা দেখবে। তাহলে মাত্রাবৃত্ত ছন্দের এই মাত্রাবৃত্ত যে বলে এটা কি আসলে? আচ্ছা, ছন্দ হচ্ছে আমাদের অক্ষর, যেটা সিলেবাল, যেটা তোমরা জানো যে বদ্ধাক্ষর আর মুক্তাক্ষর। যেমন আম বলছি, এখানে আম মটা, এই অক্ষরটা, অক্ষর কি এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। তাহলে এই অক্ষর দুই ধরনের থাকে, একটা হলো মুক্তাক্ষর, একটা হলো বদ্ধাক্ষর। মুক্তাক্ষর কি, যেটা নিঃশ্বাসটা প্রলম্বিত হয়, যেমন আমি মা বলছি, এটা মুক্তাক্ষর, স্বরটা প্রলম্বিত হচ্ছে। কিন্তু আমি যদি বলি মা, বাবা, মা একটা অক্ষর এক মাত্রা, আর বাবা দুটো অক্ষর, আমরা এখানে জানি বাবা দুটো অক্ষর, এটাও মুক্তাক্ষর, দুটোই মুক্তাক্ষর। কিন্তু যখনই বলছি মন, এই যে তোমাদের উচ্চারণের যে বলি মন, বদ্ধাক্ষর, এটা নিঃশ্বাসটা আটকে গেল, মন, জন, এখানে এটাও বদ্ধাক্ষর, নিঃশ্বাসটা আটকে গেল। কিন্তু যদি বলি নদী, দেখো দুটো অক্ষর এখানে আছে, একটা ন আর একটা দি, দুটোই মুক্তাক্ষর, বাজছে না, শ্বাসটা আটকাচ্ছে না, এটাই হচ্ছে অক্ষর। তাহলে এই যে অক্ষর, তাহলে মুক্তাক্ষর হচ্ছে মাত্রা এক এক, বদ্ধাক্ষরে কখনো কখনো মাত্রা ধরা হয় 2। এখন আমাদের ছন্দ আছে হলো 3টা, একটা হলো অক্ষরবৃত্ত, আরেকটা হচ্ছে মাত্রাবৃত্ত, আরেকটা হচ্ছে স্বরবৃত্ত। তাহলে এই যে 3 প্রকারের ছন্দ, ছন্দটা কিছুই না, ওই মাত্রা সংখ্যা কবি বেঁধে দেয়। অক্ষরবৃত্ত হলে তার মাত্রা সংখ্যা মুক্তাক্ষরে একরকম থাকে, বদ্ধাক্ষরে আরেক রকম থাকে।
স্বরবৃত্ত হলে তার মাত্রা সংখ্যা মূত্রাক্ষরে একরকম, বদ্ধাক্ষরে একরকম। একদিন তোমাদের একটা ক্লাসে নিব আমি, যেহেতু এই ছন্দ আর মাত্রা আসছে তোমাদের, সেইভাবে আমি বুঝিয়ে দিব। তাহলে এই মাত্রা সংখ্যা গুণে হলো কবিতার ছন্দকে ভাগ করে দেওয়া হয়, যে এটা মুক্তাক্ষর, এটা বদ্ধাক্ষর, আর এটা অক্ষরবৃত্ত ছন্দ, এটা মাত্রাবৃত্ত, এটা স্বরবৃত্ত। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এটা রবীন্দ্রনাথের একটা কবিতা, পুরাতন ভিত্তির। তাহলে এখানে মাত্রা সংখ্যা গুণে এটা ছন্দটা তুমি নিজেই বের করে ফেলতে পারবা যে কবি এটা কোন ছন্দে লিখেছেন। অক্ষরবৃত্ত ছন্দ মাইকেল মধুসূদনের বিভীষণের প্রতি মেঘনাদ, এটি অক্ষরবৃত্ত ছন্দে, অমিত্রাক্ষর ছন্দে রচিত। অক্ষরবৃত্তেরই আর একটা আধুনিক ঢং, যেটাতে অক্ষরবৃত্তে মাত্রা শেষ প্রথম চরণের সাথে শেষ চরণে মাত্রার মিল থাকে, কিন্তু অমিত্রাক্ষর ছন্দে এই প্রথম চরণের সাথে শেষ চরণের মাত্রা মিল থাকতে হবে এমন কোনো কথা নেই। এটা মাত্রাবৃত্ত ছন্দ। তো এভাবে আমি আরেকদিন, তুমি যতক্ষণ বললে এই কবিতার শেষ ক্লাসে, আমি আরেকদিন এর নেক্সট ক্লাসে আমি তোমাদের এই ছন্দটা একটু বুঝিয়ে দিব। তাহলে আমাদের মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে, এখানে মাত্রা সংখ্যা বলে দেওয়া হয় যে 6 মাত্রা পূর্ণ পর্বে কবিতাটি রচিত। মানে পর্ব হচ্ছে একটা চরণের যেখানে এসে থেমে যেতে হবে। পদ্মা তোমার এতটুকু একটা পর্ব, যৌবন চাই এতটুকু আর একটা পর্ব। এখানে যদি ওই মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর ধরে মাত্রা গুনি, তাহলে দেখা যাবে যে প্রথম পর্বে 6 মাত্রা, দ্বিতীয় পর্বে 6 মাত্রা। তাহলে এটা 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ। অনেক সময় এই মাত্রাবৃত্ত ছন্দ হলেই যে 6 মাত্রা হবে, অপূর্ণ পর্বে আরো 2 মাত্রা যোগ হয়। তাহলে 6 দুগুণ 12, আর দুটো অপূর্ণ পর্ব থাকলে 2 মাত্রা যোগ করে 14 মাত্রারও মাত্রাবৃত্ত হয়। এটা এখন জটিল মনে হবে, আমি বোর্ডে দেখিয়ে দেব তোমাদের। যখন ব্যাকরণে যাই আবার বোর্ড করাই, তখন বোর্ডে মাত্রা সংখ্যাটা গুনে ওই ছন্দটা চিনিয়ে দেব যে কোনটা মাত্রাবৃত্ত, কোনটা অক্ষরবৃত্ত, আর কোনটা স্বরবৃত্ত। ঠিক আছে বাবা? আর কোনো প্রশ্ন আছে? আমাদের যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষার সিলেবাসটা কি হবে? পরীক্ষার সিলেবাসটা একদম প্রি টেস্টে তোমাদের যে নীল রঙের সিলেবাসটা দেওয়া হয়েছে, প্রি টেস্টে ওই সিলেবাস ফলো করেই তোমাদের প্রশ্ন হবে, যদি 100 নাম্বারের হয়। এখন তো আপাতত তোমরা 30 নাম্বারের এমসিকিউ দিলে, তাই না? এখনো তো আমাদের নির্দেশনা আসে নাই। সেক্ষেত্রে তোমাদের এই ভার্চুয়াল পরীক্ষাগুলোতে ধরো সেকেন্ড পেপারের প্রশ্নগুলো করে পরীক্ষা নেওয়াটা খুব জটিল। যেমন তোমাদের অভিজ্ঞতা, দিনলিপি, তোমাদের প্রবন্ধ রচনা। তো সেক্ষেত্রে আমাদের একটা কমিটি আছে, পরীক্ষা কমিটি, তারাই সিদ্ধান্ত নেবেন যে প্রি টেস্ট পরীক্ষাটা কত নাম্বারের হবে এবং কিভাবে হবে। ঠিক আছে বাবা? না, আপনি যদি ক্লাস টেস্ট নেন তাহলে ক্লাস টেস্টের সিলেবাসটা কি হইতে পারে? ক্লাস টেস্টে আমি এই 4টা কবিতার উপরেই চেষ্টা করব। এখন সেটা যদি 10 নাম্বারের নেই নিতে পারি, 20 নাম্বারের নিতে পারি, 30 নাম্বারের এমসিকিউ নেব। কারণ এই এমসিকিউটাই এই পদ্ধতিতে আপাতত আমরা সাথে সাথে ফলাফল পেয়ে যাচ্ছি, এটাই মানে বেস্ট। ম্যাম, আপনি কি শুধু সিকিউ নেবেন নাকি এমসিকিউ? বুঝতে পারছো বাবা? অভি কিছু বলতে চাচ্ছিলে, তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি কি সিকিউ নেবেন নাকি এমসিকিউ? এমসিকিউই নেব। সিকিউ নেওয়াটা অনেক জটিল বাবা। আমি যে সেকেন্ড ইয়ারে সিকিউ নিতে চেয়েছিলাম মানে ব্যাকরণের উপরে, কিন্তু সবাই আমাকে বলল যে ওটা অনেক জটিল হবে, এত খাতা আপনি অনলাইনে দেখাও কষ্ট হবে, আপনি তার চেয়ে এমসিকিউ ঢঙেই ব্যাকরণ পরীক্ষা নিয়েছি, অনেক সহজ। ওরা বলছে না, কোনো সমস্যা হয়নি, তোমাদের একদম। তাহলে ম্যাম, আমাদের যে 4টা ম্যাম কবিতা পড়িয়েছেন, এই 4টা কবিতার ম্যাম ক আর খ মানে হচ্ছে জ্ঞান আর অনুধাবনের যে কোশ্চেনগুলো, এগুলো যদি আমাদেরকে একটু দিয়ে দিতেন তাহলে ভালো হতো ম্যাম। আচ্ছা, ওগুলো আমাদের অনুধাবনে তো শুধু খ নাম্বার প্রশ্ন, গতে তো ওটা তো ওই যে প্রয়োগ আর উচ্চতর দক্ষতা গ ঘ। তুমি কোনটা চাচ্ছ? জ্ঞানগুলো? ম্যাম ক আর খ। জি ম্যাম, ক খ। ক খ, হ্যাঁ ক খ আমার আলাদা মনে হয় করা আছে, আমি দিয়ে দিব না এখন, গ্রুপে দেই আর গুগল ক্লাসরুমে দেই। এখন লিংকটা দিচ্ছি বাবা অ্যাটেন্ডেন্সে, তোমরা উপস্থিতিটা দিয়ে লিভ নিও সবাই।